15 নভেম্বর 2007 ক্যাটাগরি 4-এর এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তছনছ করে দেয় বাংলাদেশের দক্ষিণ উপকূল। ঝড়টির নাম সিডর, বাংলায় যার অর্থ হল চোখ। এক চোখা এই ঝড় নির্দয়ের মতো ছিনিয়ে নেয় মানুষের সর্বশেষ আশ্রয়, থমকে দেয় জীবনের কোলাহল। একই কাতারে সলিল সমাধি করে দেয় সৃষ্টির সেরা বনি আদম আর অবলা পশুর। সহায় সম্বল আর স্বজন হারানো মানুষদের এই অঞ্চলটির নাম বাগেরহাট। গোর্কি, সিডর, আইলা আর নার্গিসের মতো ভয়াল ঘূর্ণিঝড়ের সাথে যুগে যুগে লড়াই করে আর বারবার ঘুরে দাঁড়িয়ে জীবনের জয়গান গায় এই জনপদের অধিবাসীরা। বলছি সেই বাগেরহাটের কথা, বলছি তার হাসি আনন্দের ইতিহাস, গৌরবদীপ্ত পথচলা আর অমিত সম্ভাবনার কথা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের পোল ঘেঁষে বাগেরহাট জেলার অবস্থান। সমতটের এই জনপদের সমৃদ্ধির ইতিহাস উপমহাদেশের বহু প্রাচীন জনপদের সমকালীন ও সমপর্যায়ে। পূর্বে বাগেরহাট শহরের নাম ছিল খলিফাত ই আবাদ। 1500 শতকের মাঝামাঝিতে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহে গৌড়ের সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের প্রতিনিধি হিসেবে দক্ষিণবঙ্গের এই এলাকাটি জয় করে সুলতানের সম্মানে বিজিত এই রাজ্যের নাম রাখেন খলিফাত ই আবাদ, যার বাংলা অর্থ প্রতিনিধির শহর। পীর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত গৌরবময় কীর্তি ধারণ করে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে বাগেরহাট। প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল লীলাভূমি। বাগেরহাটের নাম শুনলেই বাঘের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাঘ যা আছে তা বাগেরহাটেরই সুন্দরবন অংশে। তবে সুন্দরবন ঘেঁষা বাগেরহাটে একসময় বাঘের আনাগোনা থেকে বাগেরহাটের নামকরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। বাগেরহাটের নামকরণের সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঁক অবস্থিত, পূর্বের নদীর সে বাঁকে একটি হাট বসত। নদীর বাঁকের সেই হাট থেকেই এ স্থানটির নাম হয়েছে বাঁকের হাট, কালক্রমে যা বাগেরহাট নাম ধারণ করেছে। 1842 সালে বাগেরহাট খুলনা মহকুমার একটি থানা ছিল। 1863 সালে যশোর জেলার একটি মহকুমা হিসেবে বাগেরহাট আত্মপ্রকাশ পায়। 1984 সালের 23শে ফেব্রুয়ারি জেলায় উন্নীত হওয়া বাগেরহাটের মোট আয়তন সুন্দরবনের অংশসহ 5882 বর্গ কিলোমিটার। বর্তমান বাগেরহাট 9টি উপজেলা, 75টি ইউনিয়ন, 1047টি গ্রাম এবং 3টি পৌরসভার সমন্বয়ে গঠিত একটি এ ক্যাটাগরিভুক্ত জেলা। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয় সহ বাগেরহাটে রয়েছে 75টির মতো সরকারি দপ্তর। জনসাধারণকে চিকিৎসা সেবা দিতে এ জেলায় রয়েছে 11টি হাসপাতাল, রয়েছে 2500-এরও বেশি মসজিদ, 694টি মন্দির ও 18টি গির্জা। আরও আছে একটি সমুদ্র বন্দর ও সম্প্রতি অর্থনৈতিক জোন ঘোষিত মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এই জেলার সাক্ষরতার হার প্রায় 75% ও শিক্ষার হার 65%। এখানকার কৃষি জমির পরিমাণ 3,92,880 একর। রয়েছে 451টি জলমহাল, 3টি বালুমহাল,
160টি হাট বাজার, প্রায় 34,000 পুকুর ও 41,000 চিংড়ি ঘের। রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনের সবচাইতে অহংকার আর গর্বের ধন এদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ। 52 ভাষা আন্দোলনে বাগেরহাটের কবি শামসুদ্দিনের রাষ্ট্রভাষার আন্দোলনও করিলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি গানটি ভাষা আন্দোলনকারীদের উজ্জীবিত করেছিল। মুক্তিযুদ্ধে বাগেরহাটের অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ। বাগেরহাটের বাহিরদিয়ায় মহান মুক্তিযুদ্ধের সময় স্থাপন করা হয় অগ্রবর্তী ঘাঁটি। বিষ্ণুপুরের রফিকুল ইসলাম খোকন স্বীয় উদ্যোগে সংগঠিত করেন মুক্তিযোদ্ধাদেরকে। রামপালের ডাকরা, মোরেলগঞ্জের শাখারিকাঠি, সদর উপজেলার কান্দাপাড়া, রঞ্জিতপুর, ওয়াবদাঘাট ও কচুয়ার বাধাল সহ বাগেরহাটের প্রায় 25টি বদ্ধভূমিতে শত শত বাগেরহাটবাসীর উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্মম ও পাশবিক উন্মত্ততা প্রদর্শন করে। 18 ডিসেম্বর 1971-এ স্বাধীনতা উদ্যানে প্রথম উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। বাগেরহাট জেলা বাংলাদেশের একমাত্র জেলা যে জেলায় রয়েছে একই সাথে দুটি বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের গর্বিত অবস্থান। এর একটি হচ্ছে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত 60 গম্বুজ মসজিদ, অপরটি প্রকৃতির বিস্ময় সুন্দরবন। অনেকে কেবলমাত্র 60 গম্বুজ মসজিদকেই বিশ্ব ঐতিহ্যের স্থান মনে করলেও প্রকৃতপক্ষে খানজাহান আমলে তার দ্বারা নির্মিত অসংখ্য মসজিদ সহ পুরো বাগেরহাট শহরটি এই ঐতিহ্যের অন্তর্ভুক্ত। 1989 সালে ইউনেস্কো ঘোষিত এই সাংস্কৃতিক ঐতিহ্য স্থানের নাম ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট বা দ্য হিস্ট্রিক মস্ক সিটি অফ বাগেরহাট। পর্যটন বিশ্বে বাংলাদেশের যে কয়টি স্থাপনা বাংলার মুখকে বিশ্ব দরবারে করে তুলেছে সুপরিচিত, তাদের অন্যতম হল আনুমানিক 1450 সালে নির্মিত বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রায় 20 বছর লাগা এই মসজিদটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ। নাম 60 গম্বুজ হলেও 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজের সংখ্যা 81টি। দোচালা কুঁড়েঘরের আকৃতিতে অপরূপ এই মসজিদের ছাদে 4টি ওয়াচ টাওয়ার ও 7টি দোচালা গম্বুজ সহ সর্বমোট গম্বুজের এ সংখ্যাটি দাঁড়ায়। ছাদের উপর সুবিশাল গম্বুজগুলোর অবস্থান হওয়ায় এ মসজিদের নাম হয় ছাদ গম্বুজ মসজিদ, যা পরবর্তীতে 60 গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে। 60 গম্বুজ মসজিদের ঠিক গা ঘেঁষেই রয়েছে এ অঞ্চলে খানজাহানের প্রথম খোদিত দিঘি ঘোড়া দিঘি। সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত পানির এ অঞ্চলের পানীয় জলের অভাব মেটাতেই তিনি এ দিঘি খনন করেন। জনশ্রুতি আছে যে এই প্রকাণ্ড দিঘিটি এক রাতেই খনন করা হয়। ঘোড়া দিঘির নামকরণের ব্যাপারে নানা মত প্রচলিত আছে। ঘোড়া দ্বারা প্রদক্ষিণ করে এর সীমানা নির্ধারণ করা হয় বলে এটিকে ঘোড়া দিঘি বলা হয় বলে জনমত আছে। 60 গম্বুজ মসজিদের ঠিক পাশেই অবস্থিত আরেকটি খানজাহানি কীর্তিমাখা নিদর্শন, যার নাম সিংগাইর মসজিদ। খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে অবস্থিত বর্গাকৃতির এ মসজিদে রয়েছে একটি সুবিশাল গম্বুজ আর 4 কোণায় 4টি দৃষ্টিনন্দন মিনার। এই মসজিদের অন্যান্য বৈশিষ্ট্যসমূহ 60 গম্বুজ মসজিদেরই অনুরূপ। তৎকালীন খলিফাতাবাদ তথা আজকের আধুনিক বাগেরহাটের স্থপতি উলুঘ খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের এ সকল সৃষ্টিসমূহ স্থাপত্য শিল্পে এনে দিয়েছিল এক নতুন মাত্রা, যা খানজাহানি স্টাইল নামে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছিল। বাংলাদেশের সবচেয়ে বড় গম্বুজ বিশিষ্ট মসজিদের গৌরব কেড়ে নিয়েছে যে মসজিদ, সেটি খানজাহানি স্থাপত্যশৈলীর আরেকটি নিদর্শন, যার নাম রণবিজয়পুর মসজিদ। সুশাসক খানজাহান তার যুদ্ধ বিজয়ের আনন্দকে স্মরণীয় করে রাখতে রণবিজয় বা যুদ্ধজয় নামের এই মসজিদ নির্মাণ করেন বলে ইতিহাসবিদদের ধারণা। এটিও একটি বর্গাকৃতির মসজিদ, যার গা জুড়ে রয়েছে খানজাহানি আদলে গড়া অন্যান্য স্থাপত্যের ন্যায় দৃষ্টিনন্দন টেরাকোটার নকশা।
বাগেরহাট শহর থেকে 3 কিলোমিটার দূরে রণবিজয়পুর গ্রামে ঘুরে আসলেই দেখা মিলবে এই আকর্ষণীয় মসজিদটির। সুদৃশ্য টেরাকোটা, মজবুত ভিত্তি আর দৃষ্টিনন্দন সৃজনশৈলীর আরও একটি নিদর্শন খানজেলি দিঘির পশ্চিম পাড়ে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি নির্মিত 9 গম্বুজ মসজিদ। এই মসজিদের রয়েছে 3টি সুপ্রশস্ত প্রবেশপথ ও 4টি পাথরের স্তম্ভ, গম্বুজ আর মসজিদের প্রতিটি বর্গ ইঞ্চির নকশা ও শৈলী মনে করিয়ে দেয় সৃজনশীল সুশাসকের সৃষ্টিশৈলীর কথা। পুরো বাগেরহাট শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা খানজাহান আলীর অন্যান্য উল্লেখযোগ্য কীর্তিসমূহের মধ্যে রয়েছে বিবি বেগনি মসজিদ, চুনখোলা মসজিদ, দরগা মসজিদ, জিন্দা পীরের মাজার মসজিদ, রেজাই খায়ের মসজিদ, মিঠাপুকুর মসজিদ ও 10 গম্বুজ মসজিদ। কথিত আছে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে যশোরের 12 বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চল জুড়ে 360টি মসজিদ ও 360টি দিঘি খনন করেছিলেন। এই অঞ্চলে আগমনের সময় তার সহযাত্রী হয়ে যে 360 জন আউলিয়া এসেছিলেন তাদের সংখ্যার সাথে সামঞ্জস্য রাখতেই তিনি সমসংখ্যক মসজিদ নির্মাণ ও দিঘি খনন করেছিলেন বলে লোককথা প্রচলিত আছে। পানীয় জলের অভাব মোচনে দিঘি খনন, যোগাযোগের জন্য রাস্তাঘাট নির্মাণ, হাটবাজার স্থাপন, ধর্মীয় উপাসনার জন্য তার সৃজিত অপূর্ব সব স্থাপত্য কালের শত ভ্রুকুটি উপেক্ষা করে আজও সৃষ্টিকর্তা ও মানুষের প্রতি তার ভালোবাসার বাণী বহন করে চলেছে। খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির আরেকটি বড় কীর্তি প্রায় 200 বিঘা জুড়ে খননকৃত খানজেলি দিঘি। এই দিঘিটি তার মাজারের ঠিক সামনেই অবস্থিত। দিঘিটি খননের সময় মাটির নিচে একটি বুদ্ধ মূর্তি পাওয়া যায় বলে অনেকে এই দিঘিকে ঠাকুর দিঘিও বলে থাকেন। রোগ পীড়া থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে সুপেয় এ দিঘির পানি পান করতে ও গোসল করে পবিত্র হতে দিঘিতে থাকা কুমির উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আজও তার ভক্তরা ছুটে আসেন। এ দিঘির অন্যতম আকর্ষণ কালা পাহাড় ও ধলা পাহাড় নামক খানজাহান আলীর পোষা কুমিরের বংশধররা আজ আর জীবিত নেই, তবে ভারতীয় প্রজাতির লবণাক্ত পানির বেশ কয়েকটি কুমির রয়েছে এই দিঘিতে। দর্শনার্থীদের দেখানোর জন্য মাঝে মাঝে মাজারের খাদেমরা তাদেরকে তীরে ডেকে আনেন, আর এরাও ভক্তদের দেয়া খাবার গ্রহণ করে। খানজেলি দিঘির উত্তর পারে টিলার মতো সুউচ্চ ভূমিতে তার সমাধি সৌধ নির্মিত। ধারণা করা হয় খানজেলি দিঘিটি খননের ফলে যে বিপুল মাটির স্তূপ জমা হয় তার উপর এই স্থাপনা গড়ে উঠেছে। এই সৌধেরও স্থাপত্য শৈলী অনেকটা 60 গম্বুজের ন্যায়। তার মাজারে উৎকীর্ণ শিলালিপিতে আল্লাহর নাম, পবিত্র কোরআনের কয়েকটি সূরা ছাড়াও তার মৃত্যুর তারিখ লেখা রয়েছে। এই লিপি থেকে জানা যায় তিনি 1459 সালে 23 অক্টোবর পরলোক গমন করেন। মাজারের পেছনে সমাধিসৌধের বাইরে রয়েছে 1 গম্বুজ বিশিষ্ট একটি বিশাল মসজিদ, যার নির্মাণকাল 1450 সাল। খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এই মসজিদটি ও সমাধিসৌধটি মৃত্যুর 10 বছর পূর্বে নির্মাণ করেছিলেন। সমাধিসৌধটি নির্মাণ করে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। রাজ্য শাসন এবং ধর্ম প্রচারের জন্য এদেশে আগত ব্যক্তিদের মধ্যে এমন দৃষ্টিনন্দন সমাধিসৌধ আর দেখা যায় না। প্রতিদিন জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত তার রুহানি দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করেন। প্রতি বছর 25শে অগ্রহায়ণ এই মহান সাধকের মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মোবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় জাঁকজমক মেলা অনুষ্ঠিত হয়।
প্রাচীন ভৈরব নদীর পূর্ব তীরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামে বাগেরহাটের এক নয়নাভিরাম পুরাকীর্তির নাম অযোধ্যা মঠ। পোড়ামাটির অলঙ্করণে নির্মিত মধ্যযুগীয় এ মন্দিরটি স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন। মঠের গায়ে নির্মাণকাল উল্লেখ নেই, তবে ধারণা করা হয় 1700 শতকে যশোর রাজা প্রতাপাদিত্য কর্তৃক তার সভাপণ্ডিত অবিলম্ব সরস্বতীর চিতাভস্যের উপর স্মৃতিস্তম্ভরূপে মঠটি নির্মিত হয়। মঠের লাল ইটগুলো অতি উচ্চমানের। এর উচ্চতা ভূমি হতে প্রায় 64 ফুট 6 ইঞ্চি। এ মঠের বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের অলঙ্করণ। উড়িষ্যা অঞ্চলে খ্রিস্টীয় 16 শতাব্দী পর্যন্ত যে স্টাইলে মন্দির নির্মাণ পদ্ধতি দেখা যায়, তার প্রভাব এ মঠে আছে বলে ধারণা করা হয় যে এটি 16 শতাব্দীরই একটি স্থাপনা। বাগেরহাট শহরের মুনিগঞ্জে গঞ্জেশ্বরী কালীমাতা মন্দিরের পাশেই দৃষ্টিনন্দন একটি শিব মন্দির আছে। এই শিব মন্দিরটি কবে, কখন, কে স্থাপন করেছিল তা আজও অজানা। তবে জনশ্রুতি আছে যে এটি নির্মাণকালও 60 গম্বুজ মসজিদের সমসাময়িক। হিন্দু দেবদেবীর মূর্তি আর প্রতীক দিয়ে টেরাকোটায় সাজানো দেয়ালের বাহিরভাগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ঠিক এমনি আরও একটি দর্শনীয় শিব মন্দির রয়েছে এ জেলার কচুয়া উপজেলায়। কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ির মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ও তার সহধর্মিণী ব্রহ্মময়ী চৌধুরানী কর্তৃক এই মঘিয়া শিব মন্দিরটি নির্মিত হয়। এ মন্দিরের নির্মাণকালও জানা যায়নি, তবে 1947 সালে জমিদার পরিবার কর্তৃক মন্দিরটি সংস্কার করা হয় বলে শিলালিপিতে পাওয়া গেছে। বাগেরহাট শহরের সরকারি পিসি কলেজের সন্নিকটে রয়েছে একটি সুদৃশ্য রামকৃষ্ণ মন্দির। স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা বেলুড় মঠের শাখা হিসেবে 1926 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। বাগেরহাটের কাড়াপাড়া জমিদার বংশের সন্ন্যাসী সন্তান সুধীর কুমার রায় চৌধুরীর অর্থানুকূল্যে এই আশ্রম স্থাপন হয়। মন্দিরে নিত্য সেবা কার্যক্রমের পাশাপাশি বাৎসরিক পূজা ও অন্যান্য অনুষ্ঠানাদি খুব জাঁকজমকের সাথে আয়োজন করা হয়। এবার আসুন ঘুরে দেখি বাগেরহাটে ব্রিটিশ শাসনের একটি স্মৃতিচিহ্ন। শান্ত, স্বচ্ছ, নিটোল পানগুছি নদীর 2 তীর জুড়ে রয়েছে ব্রিটিশ শাসনের ক্ষতচিহ্নযুক্ত মোরেলগঞ্জ উপজেলা। কোনো এক সময় যখন এই অঞ্চলটি সুন্দরবনের অংশ ছিল, তখন রবার্ট মোরেল এই অঞ্চলটি লিজ নিয়ে ঘন জঙ্গল সাফ করে নিজের নামে তিনি এই অঞ্চলটির নাম দেন মোরেলগঞ্জ। তার নির্মিত এই কুঠিটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রবার্ট মোরেল এই অঞ্চলের লোকজনদের নীল চাষে বাধ্য করতেন এবং এই কুঠিটিতেই সেই চাষিদের উপর চলত নির্মম নির্যাতন। এই নির্যাতন একসময় বিদ্রোহের রূপ নেয়। স্থানীয় লোকজনদের সাথে যুদ্ধের এক পর্যায়ে রহিমউদ্দিন নামে এক যুবকের হাতে তিনি নিহত হন বলে কথিত আছে। রবার্ট মোরেলের মৃত্যুর পর তার আমলা ও রায়তেরা তার স্মৃতির উদ্দেশ্যে এই পানগুছি নদীর তীরেই নির্মাণ করেন একটি স্মৃতিস্তম্ভ। বাগেরহাটের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে শহর থেকে 8 কিলোমিটার দূরের একটি বেসরকারি খামার প্রকল্প, যা SOS যুবপল্লী নামে খ্যাত। এই যুবপল্লীতে স্কুল থেকে ঝরে পড়া অনাথ শিশুদের হাতে কলমে খামারে উৎপাদনের পদ্ধতি সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করা হয়। বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন কেন্দ্রটি অবস্থিত। চলুন ঘুরে দেখা যাক এই বিরল কেন্দ্রটি। 80 একর জায়গার উপর 15টি শেডে 186টি উন্নত প্রজাতির মহিষ নিয়ে গঠিত এ খামার ঘূর্ণি উপদ্রুত এলাকার মানুষের মাঝে প্রতি বছর ভর্তুকি মূল্যে প্রজননকৃত মহিষ বিতরণই এ খামারের মূল উদ্দেশ্য। এবার জেনে নেওয়া যাক বাগেরহাট চিত্ত বিনোদনের জন্য আমাদেরকে তার কোন কোন মনোহর স্পটগুলো উপহার দিচ্ছে। বাগেরহাটের বারাকপুর বাজারের সুন্দরবন রিসোর্টসে রয়েছে
বনভোজনের স্থান ও শিশুদের জন্য নানা রাইডসের আয়োজন। কেবল শিশুরাই নয়, সুন্দরবনের জীববৈচিত্র্যের থিমে তৈরি এই রিসোর্টে বড়রাও কাটাতে পারেন তাদের কাঙ্ক্ষিত অবসর সময়টুকু। বাগেরহাট জেলার সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামে শৌখিন দম্পতি মিসেস নাসিমা হুদা চন্দ্রা ও সৈয়দ আমানুল হুদা সেলিম শখের বশে তাজমহলের আদলে গড়ে তুলেছেন চন্দ্রমহল নামে একটি নয়নাভিরাম ইকো পার্ক। মহলের চারপাশে নীলের পানির লেক। এই পানির নিচের সুড়ঙ্গ দিয়েই মহলে প্রবেশ করতে হবে। সুড়ঙ্গ পার হতে নিচে নামলেই দুই পাশের পানির মাছগুলো আপনার সাথে ভাব বিনিময়ে ব্যস্ত হয়ে পড়বে। ছোট পরিসরের মহলটিতে আদি আসবাব, তৈজসপত্র আর স্থির আলোকচিত্রের একটি মিনি মিউজিয়ামও আছে। আছে মিনি চিড়িয়াখানা, দৃষ্টিনন্দন ভাস্কর্য ও ছায়া সুশীতল পরিবেশ। এছাড়াও শহরের কেন্দ্রস্থল দশানী ট্রাফিক মোড়ে স্থাপিত হয়েছে বিনোদনের জন্য অত্যাধুনিক রাইডস সম্বলিত ওয়ান্ডার কিংডম। সুবিশাল পরিসর, দৃষ্টিনন্দন স্থাপনা আর সবুজে ঘেরা এই চিত্ত বিনোদন স্পটটিও অধুনা বাগেরহাটবাসীর প্রিয় জায়গা হয়ে উঠেছে। বাগেরহাট শহরের ঠিক প্রাণকেন্দ্র পুরনো কোর্ট চত্বরে জেলা প্রশাসকের বাসভবনে প্রকৃতি তার নিজ খেয়ালে গড়ে নিয়েছে এক অঘোষিত অভয়ারণ্য। শীতকালে বক আর পানকৌড়ি সহ নানা পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে জেলা প্রশাসকের বাংলো। বৈশাখ থেকে আষাঢ় জুড়ে পাখিদের ডিম ফোটানো আর তাতে তা দেওয়ার দৃশ্য সত্যিই মনোরম। হাজার হাজার পাখির এ নির্ভয় শোভাযাত্রা যেন এক অকৃত্রিম অভিজ্ঞতা। বাগেরহাট প্রাকৃতিক সৌন্দর্যে যেমন সমৃদ্ধ, এর জীবনযাত্রাও তেমনি বৈচিত্র্যময়। এ জেলার প্রতিটি পরতে পরতে রয়েছে জীবনের কোলাহল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে এ জেলার মানুষের সমাজ ব্যবস্থায়, জীবনযাত্রায় এবং আচার আচরণে। বাগেরহাট জেলার যতদূর দৃষ্টি মেলা যায় ততদূর চোখে পড়বে রূপালী চিংড়ির ঘের। চিংড়ি যেন এই অঞ্চলের মানুষের জীবন। গলদা, বাগদা, হরিণা সহ নানা প্রজাতির চিংড়ি চাষের সমারোহ ঘের থেকে ঘেরে। বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে তথা গার্মেন্টস শিল্পের পরই রয়েছে এই চিংড়ি রপ্তানি খাত। এ জেলার রামপাল ও ফকিরহাট উপজেলাকে চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বাংলাদেশের কুয়েত নামে অভিহিত করা হয়। ফকিরহাটের ফলতিতা বাজারটি বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য আড়তের একটি। বারাকপুর মৎস্য আড়ত ও চিতলমারি এই অঞ্চলের সাদা মাছ বিক্রির জন্য খ্যাত। চিংড়ি চাষে আরও গতিশীলতা আনয়নের জন্য বাগেরহাটের কেন্দ্রবিন্দু দড়াটানা নদীর কোল ঘেঁষে স্থাপিত হয়েছে বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্র।
চিংড়ি ছাড়াও পান, সুপারি আর নারিকেল উপকূলীয় জেলা বাগেরহাটের অন্যতম অর্থকরী ফসল। এক একটি পানের বরজ যেন এক একটি সবুজ সোনার খনি। খানজাহান আলীর মাজারের সামনে প্রধান সড়কে সপ্তাহে প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে সুপারি বিকিকিনির হাট। দূর দূরান্ত থেকে আগত সুপারি ব্যবসায়ীরা সাজিয়ে বসেন তাদের সুপারির পসরা। বাগেরহাট জেলায় নারিকেলের কোনো অংশই যেন ফেলনা নয়। নারিকেলের শ্বাস সংগ্রহের পাশাপাশি এর ছোবড়া ও খোল ব্যবহৃত হয় নানান উৎপাদনকারী প্রতিষ্ঠানে। দেশীয় উৎপন্ন নারিকেল তেলের সিংহভাগই আসে বাগেরহাট থেকে। নারিকেলের মালা থেকে তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডিক্রাফটস ও পোশাক শিল্পের লিঙ্কেজে ব্যবহৃত বোতাম। এক একটি নারিকেল তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যেন চলছে শিল্পের মহড়া। নারিকেলের ছোবড়া থেকে আঁশ বের করে নিয়ে আসার জন্য বাগেরহাটে গড়ে উঠেছে বেশ কয়েকটি মাঝারি ও ক্ষুদ্র শিল্প। নানা প্রক্রিয়ায় স্থানীয় পদ্ধতি ব্যবহার করে দিনভর চলছে আঁশ উৎপাদন করার প্রচেষ্টা। আর নারিকেলের ছোবড়া থেকে প্রাপ্ত এই আঁশ ব্যবহার করে তৈরি হচ্ছে জাজিম, রিকশার গদি ও কাতা। অর্থনৈতিক দিক থেকে বাগেরহাট জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ উপজেলার নাম হচ্ছে মোংলা। মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাকে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা করেছে। খুলনা মোংলা মহাসড়কের দুপাশ ঘিরে রয়েছে 4টি সিমেন্ট ফ্যাক্টরি, 2টি এলপিজি প্ল্যান্ট, এডিবল অয়েল কারখানা সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। এই উপজেলায় বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর মোংলা বন্দর অবস্থিত। বর্তমানে মোংলা বন্দরে 5টি জেটি, 7টি বয়া এবং 18টি নোঙ্গর রয়েছে। এই বন্দরে একসাথে প্রায় 31টি জাহাজ নোঙ্গর করতে পারে। মালামাল গুদামজাত করার জন্য রয়েছে 4টি ট্রানজিট শেড ও 2টি ওয়্যার হাউস। এগুলোতে একসঙ্গে 35,000 মেট্রিক টন মালামাল গুদামজাত করা যায়। কন্টেইনার রাখার জন্য এ বন্দরে রয়েছে 4টি উন্মুক্ত চত্বর, যেখানে একসঙ্গে 1700টি কন্টেইনার রাখা যায়। বন্দরের পাশ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা পশুর নদী। বাগেরহাট জেলার অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে একটি বিমানবন্দর স্থাপনের প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হলে এই অঞ্চলের শিল্প বাণিজ্যের সম্ভাবনা আরও বহুগুণ বেড়ে যাবে। সমুদ্র উপকূলের জেলা বাগেরহাটের প্রতিটি নাগরিকই মননে ও চিন্তায় নাবিক। পানির সাথেই এদের জীবন ও জীবিকার সম্পর্ক। এ জেলার মানুষরা যে পানি নিয়ে খেলবে এ আর নতুন কি। হাল বৈঠা নিয়ে জুরিয়ার কাঁসার তালে তালে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার আদিম উত্তেজনাপূর্ণ মধুর এ প্রতিযোগিতার আরেক নাম নৌকাবাজ। বাগেরহাটের মানুষের জীবন ও সংস্কৃতির অচ্ছেদ্য অংশ এই নৌকাবাজ। পানির সাথে বাগেরহাটের মানুষের মিতালির এই দৃশ্য দেখে কে বলবে কখনো কখনো এই পানি সিডরের রূপ নিয়ে কেড়ে নেয় তাদের জীবিকা। ঈদুল আজহার প্রাক্কালে বাগেরহাট সদরের বিষ্ণুপুর গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, যা এই অঞ্চলের মানুষের অন্যতম একটি আনন্দের উৎস। কে জেতে কে হারে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের উন্মাদনায় মেতে ওঠে এখানকার প্রতিটি মানুষ।
থিয়েটার ও সংস্কৃতি চর্চায়ও কোনো অংশে পিছিয়ে নেই এ জেলার মানুষ। বাগেরহাটে রয়েছে শতাধিক সাংস্কৃতিক সংগঠন। পহেলা বৈশাখ, মাতৃভাষা দিবস, বিজয় দিবস সহ যে কোনো জাতীয় উৎসবে এ জেলার শিল্পী ও কলাকুশলীরা প্রাণ ভরে অংশ নেয়। বাগেরহাট জেলার নিজস্ব পরিবেশনারও একটি উজ্জ্বল দিক রয়েছে, আর তা হলো পটের গান। হাতে আঁকা চিত্রকর্মের সামনে সঙ্গীত পরিবেশন করে চিত্রটির অর্থ বুঝিয়ে জনগণকে সচেতন করাই পটগানের বিশেষত্ব। আর তাই বাগেরহাটের জনসচেতনতামূলক কর্মকাণ্ডে পটশিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এখন বলার সুযোগ এসেছে বাংলা, এখন বলার সুযোগ এসেছে বাংলায় কোনো সমস্যায়, বলার সুযোগ এসেছে বাংলায়, এখন বলার সুযোগ এসেছে বাংলায় কোনো সমস্যায়, বলার সুযোগ এসেছে বাংলায়। শুধু যারা গ্রাম অঞ্চলের খেতে সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমায় পবিত্র সাগর স্নান উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠিত হয় প্রায় 200 বছরের পুরনো রাসমেলা। হাজার হাজার হিন্দু পুণ্যার্থীর সমাগম ঘটে এই মেলায়। অন্য ধর্মাবলম্বীদের আনাগোনাও কিন্তু চোখে পড়ার মতো। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রকৃতির নিজের হাতে গড়ে তোলা বিশাল সবুজের সমারোহ সুন্দরবন। এটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলাভূমির বনরাজি বা ম্যানগ্রোভ ফরেস্ট, যা দেশের মোট আয়তনের প্রায় 4%। 1992 সালে 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পাওয়া সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ছোট ছোট দ্বীপ। সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে সুন্দরবনে। সুন্দরবনের বাংলাদেশ অংশের 6017 বর্গ কিলোমিটারের মধ্যে সবচাইতে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় অংশটুকুই অবস্থিত বাগেরহাট জেলায়। বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বশেষ আবাসস্থল এই সুন্দরবন। 2004 সালের হিসেব অনুযায়ী সুন্দরবন 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, যা পৃথিবীতে বাঘের একক বৃহত্তম অংশ। বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর ও 1.5 লাখেরও বেশি চিত্রা হরিণের আবাসস্থল। শুধু তাই নয়, কুমির, বন্য শূকর, ডলফিন ও অজগরে পরিপূর্ণ সুন্দরবন যেন জীববৈচিত্র্যের এক অপার বরদান। সুন্দরবন নিজেই চিরসুন্দরী, এর রূপের সীমা নেই। বিশেষ করে সমুদ্র উপকূলের বেলাভূমিতে ও অভয়ারণ্য এলাকায় অপূর্ব নৈসর্গমণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিচরণরত পশু পাখি দেখার অপূর্ব সুযোগ প্রাণী ও পাখি বিশেষজ্ঞদের জন্য স্বর্গস্বরূপ। হিরন পয়েন্ট, কটকা, কচিখালি, তিনকোনা দ্বীপ, দুবলার চর, আধারমানিক, নন্দবালার খাল, হারবাড়িয়া আর করমজলের পরম নৈসর্গে এলে ঘরে ফিরে যেতে আর কারই বা মন চাইবে। রূপ, রস আর গন্ধে পরিপূর্ণ বাগেরহাটের কথা যেন বলে শেষ করবার নয়। পর্যটন শিল্পের বিকাশে বাগেরহাটের যে নান্দনিকতা, তা বিশ্ববাসীকে হাতছানি দিতে বাধ্য। সাধ্য কার যে এক টুকরো রূপময় বাংলাদেশ বাগেরহাটের ডাকে সাড়া না দেয়? তবে আবার দেখা হোক নতুন দিনের নতুন আলোয়, চিরসবুজ এই বাগেরহাটে।
cover, embrace her like a lover. The goddess of green cries